বাজে সুর, শেষ বিকেলের ক্লান্তি আমার, তারপরও সে হলো দূর। পরশমণির ছোঁয়ায় দেখো ঝলমলিয়ে ওঠে আলো, শরীর মেলামায় পরশমণি, নতুন আলোর স্বপ্ন বুনি পরশমণি, পরশমণি। সিংহ মার্কা দেখে নিন। তোমায় নিয়ে এই মন উন্মন, মন হয় উদাসী, তোমায় নিয়ে যত ভালো লাগা স্বপ্ন মানসী। রূপসী শরীফ মেলামাইন রূপসী, সারা বেলা সারাক্ষণ দিবানিশি। রূপসী শরীফ মেলামাইন রূপসী। সিংহ মার্কা দেখে নিন। আপনারা দেখছেন চ্যানেল আই। গ্রামীণ ফোন তৃতীয় মাত্রা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। জিলুর রহমানের উপস্থাপনায় ও পরিচালনায় পরিবেশিত হচ্ছে গ্রামীণ ফোনের সৌজন্যে। আম্মা, পুকুরের রুই মাছের বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে। মনু আবার 3টা ডিম পাচ্ছে। রুনা নতুন দাপেরে গনিবরে ডাক দিলে মাথা নাড়ে। আব্বারে বলতে হবে। সব কথা জমায় রাখতো, তোর আব্বা আসুক। তোর আব্বা আইলে তারপর বলিস। আব্বা মিঠুন অনেক জোরাইছিল, তারপর আমি ওরা ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমার টুনির বিয়েতে ওরা সবাই মিলে আইব। আমার ক্লাসের রুমপু দাঁতছে ও টিকি থি বলে আর গনি আসারের বমগুলো সব নিয়ে আইতো। দিমু না, কথা জমাইতাছি। তোর আব্বা এই সপ্তাহেও আইবো না, কাজ পইরা গেছে। কোনো কথাই আর হারিয়ে যাবে না গ্রামীণ ফোনের 5 কোটি নেটওয়ার্কে। 29 টাকা রিচার্জে কথা বলুন 10 পয়সায় যে কোনো অপারেটরে, আর টার্গেট অ্যামাউন্ট রিচার্জে 5 পয়সায় সব জিপি নম্বরে। চলুক অনুভূতির উৎসব বাধাহীন। বুঝছাপা, তুমি না আসলে হইব না। রাজু আসবো, মন্টু আসবো। গ্রামীণ ফোন। হৃদ পিঞ্জরে আওলা বাতাস যারে উইড়া যা, আসমান জমিন সাক্ষী কইরা আমার পরান্ডা যারে উইড়া যা। হ্যালো মা। শত কোটি অনুভূতি দিয়ে গড়া আমাদের এই নেটওয়ার্ক আজ 5 কোটি মানুষের। চলুক অনুভূতির উৎসব বাধাহীন। চলো বহুদূর। গ্রামীণ ফোন। পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। ধন্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা।
বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি পায়ে বসা আছেন রাজনৈতিক পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। তারপরে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপব চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমার একেবারে ডানে রয়েছেন কীট তত্ত্ববিদ, তিনিও রাজনীতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। এবং তারপরে রয়েছেন চেঞ্জ মেকার্সের প্রেসিডেন্ট অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী। স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে। যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই, প্রত্যেকের জন্য একটাই প্রশ্ন, ঠিক বলবো না, বিষয়টা যদি এভাবে নির্ধারণ করে যে কোন পথে হাঁটছে বাংলাদেশ, আপনার উত্তরটাকে কিভাবে দেবেন? প্রত্যেকে যদি 3 মিনিট করে সময় সূচনা বক্তব্যের জন্য আমরা নির্ধারণ করে নিই। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি যদি শুরু করেন। প্রথমেই আপনার এই প্রশ্ন শুনে আমার মনে যে বাক্যটি মনে পড়েছে সেটি হচ্ছে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। বাকিটাতে আর গেলাম না। এবং সাম্প্রতিককালে যে বিষয়টি সবচেয়ে নতুন করে আমাদের একটি বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সেটি হচ্ছে আমাদেরই একজন সহবক্তা আমাদের ইলেকট্রনিক মিডিয়ায় প্রয়াত পিয়াস করিমের কে ঘিরে যে বিষয়টি আমরা মঞ্চস্থ হতে দেখলাম, একটা দীর্ঘদিনের মীমাংসিত ধারণা ছিল যে মৃত ব্যক্তিকে নিয়ে আর যাই হোক যাবতীয় যা কিছু আছে জাগতিক তার পরিসমাপ্তি ঘটে, সেটা নিয়ে আর হইচই হয় না। এমনকি আমার জানা মতে একজন প্রখ্যাত ব্যক্তি যার ইন্টেলেকচুয়াল ক্রাইম নিয়ে দুদক একটা ইনকোয়ারি শুরু করেছিল, সেটাও কিন্তু পরবর্তীতে পারসুয়েড হয়নি উইথ দ্য গ্রাউন্ড চিন্তা যে তিনি মৃত্যুবরণ করেছেন। তো এই যে ট্র্যাডিশনটা, সেটার জবনিকাপাত ঘটল এবং নতুনতর একটা বাস্তবতা তৈরি হলো বাংলাদেশে। এটি আমার কাছে মনে হয়েছে যে সমাজ দেহে গুণগত ইতিবাচক বা নেতিবাচক যে অর্থেই আমরা বিষয়টাকে ধরি না কেন, একটা পরিবর্তন এসছে। শেষ করে দিচ্ছেন আপনি কথা, মানে আরও বলতে পারতেন আপনি। যাই হোক, অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী। ধন্যবাদ জিলুর ভাই আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেবের বক্তব্যের শুরু থেকে, মানে সূত্র থেকে আমি বলতে চাই, উনি যে অবতারণাটা যেটা করেছেন যে মৃত ব্যক্তিকে নিয়ে যে হইচই হতো না এবং যেটা একটা নতুন বাস্তবতা, এই জায়গাটাই আমাদের একটা টার্নিং পয়েন্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দেশ কোন দিকে যাচ্ছি আমরা, এইটা নির্ভর করবে আপনি কাকে জিজ্ঞেস করছেন, কোন পক্ষকে জিজ্ঞেস করছেন। সেটার এক উত্তর আপনি একটা উত্তর হয়তো পাবেন না। এটা রাজনৈতিক মতাদর্শের ব্যাপার আছে, এটা শিক্ষা দীক্ষার ব্যাপার আছে, সব মিলিয়ে অর্থনৈতিক ব্যাপার আছে, সব মিলিয়ে এক একজন এক এক রকম। সেই অর্থে আমি মোটামুটি আজকে অতিথি নির্বাচনের সময় আপনাদের চারজনকে ডেকেছি, যাদের সঙ্গে আমি যদিও জানি কার কোথায় দুর্বলতা, কখন দুর্বলতা ছিল, কতটুকু দুর্বলতা, তারপরও সেই অর্থে কোনো রাজনৈতিক দলের পরিচয় আপনাদের চারজনের কারোর সঙ্গেই এই মুহূর্তে নেই সেরকম সক্রিয়, এবং চারজন বিভিন্ন পেশা থেকে, বিভিন্ন পেশা সঙ্গে সংশ্লিষ্ট, সে কারণেই আপনাদেরকে ডাকা। ধন্যবাদ। দেশে যে তীব্র একটা বিভাজন প্রক্রিয়া চলছে এবং এটা আমরা সাম্প্রতিককালে খুব ব্যাপকভাবে এটা লক্ষ্য করছি যে একটা ব্র্যান্ডিংয়ের ব্যাপার আছে, একটা সিল দেওয়ার ব্যাপার আছে, এবং আমার সঙ্গে যদি কথার মিল আপনার না হয় তাহলে আপনি অন্য পক্ষের, এবং সেটা ব্যানার টাঙিয়ে দেওয়া হচ্ছে, বা আপনাকে আমি নিষিদ্ধ ঘোষণা করছি, বা আপনি আমাকে বয়কট করছেন। এইরকম একটা বৈরী পরিবেশে ওনার সঙ্গে আমি একমত যে উদ্ভট উটের পিঠে না হলেও সঠিক পথে দেশটা আগাচ্ছে না। মেজর জিল্লুর রহমান। জিল্লুর ভাই, আপনাকে ধন্যবাদ। এই 2 সপ্তাহ আগে আমার একটা কলম বেরিয়েছিল, আমি ওখানে লিখেছিলাম দেশ কোন পথে চলছে। তো আপনার কোশ্চেনটা হাঁটছে একটু এদিক ওদিক হচ্ছে। তো সেখানে আপনার নাম আর আমার নামও তো অলমোস্ট একই রকম, আপনার সঙ্গে মেজর আছে, আমার সঙ্গে নেই, একটু পার্থক্য আর কি। তো অ্যাকচুয়ালি যে জিনিসটা হয়েছে, আমাদের শ্রদ্ধেয় কলিমুল্লাহ ভাই বলেছেন, উনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজবিজ্ঞানী। আমি এটার জন্য সম্পূর্ণভাবে আমি রাজনীতিবিদদের দায়ী করি, কারণ এখন যারা আগে আপনি বলুন যে কোন পথে হাঁটছে। আমরা একটু অন্ধকারের দিকে
যাচ্ছি, গভীরতর অন্ধকারে যাচ্ছি। তবে রাত যত গভীর হবে হয়তো সকালটা আরও কাছাকাছি চলে আসবে। এটাই পৃথিবীর নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। আজকে যে কথাগুলো এখানে না বললে নয়, যে আমাদেরই আসলে সহবক্তা আর এই কথা বলার জগতে রাউন্ড টেবিল কনফারেন্স বলেন, সেমিনার বলেন, টকশো বলেন, পিয়াস করিম ভাই আমরা শ্রদ্ধার চোখেই দেখেছি। মত ভিন্ন থাকতে পারে, এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু তাকে নিয়ে পরবর্তীতে যে ধরনের আলোচনা, সমালোচনা, এ সব কিছুতে আমি মনে করি যে ক্ষমতার শীর্ষের একটা জায়গা থেকে কিছুটা তাদের ব্লেসিং না থাকলে এইভাবে একটা গ্রুপ হঠাৎ করে উঠে শহীদ মিনারে কেউ আসতে পারবে না, তাকে আনা যাবে না, শহীদ মিনার ভার নিতে পারবে না, এর সঙ্গে অনেক প্রশ্ন জড়িত হয়ে যায়। এখন শহীদ মিনারে কে যেতে পারবে এমন কোনো চার্টার অফ ডিউটিস বা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স কি তৈরি করা আছে যে কি কি কোয়ালিফিকেশন থাকলে ওখানে নেওয়া যাবে, কি কি কোয়ালিফিকেশন থাকলে নেওয়া যাবে না। অ্যাট দি সেম টাইম যারা ওখানে নিতে চেয়েছেন তাদেরও আমি বিনয়ের সঙ্গে বলবো যে একজন মৃত ব্যক্তি, এটা আমাদের ইসলামের সংস্কৃতিও না। শহীদ মিনারে যাওয়াটা এটা ইসলাম ইনকারেজও করে না। আমাকে যদি শহীদ মিনারে নেওয়া হয় সেখানে গেলে আমার যে জান্নাতের একটা সনদ পেয়ে যাব এমন কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই যে ইস্যুগুলোর ভিতরে যেটা বেরিয়ে আসছে সেটা এক্স্যাক্টলি হি হ্যাজ পয়েন্টেড আউট যে আমরা চরম একটা উগ্রতার দিকে যাচ্ছি, পরস্পরের প্রতি সহিষ্ণুতা, শ্রদ্ধা, সহমর্মিতা, ভালোবাসা সবই উঠে যাচ্ছে। আজকে অত্যন্ত শ্রদ্ধা রেখে বড় ছোট নবীন সবার প্রতি আমি একটা কথা বলতে চাই যে বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই, আলোচনা শুনি, দেখি যে এই প্রবীণরা যেখানে উপস্থিত থাকেন সেখানে অনেক নবীন নেতৃবৃন্দ কথা বলেন, সমাজপতিরা কথা বলেন, তাদের প্রত্যেকের কথার ভিতরে আমি দেখি একটা উগ্রতা, আক্রমণাত্মক ভাব ভঙ্গি, ভাষার প্রয়োগ, যেটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশ মানুষ কখনো আশা করে না। কিন্তু এটার কারণটা কি হয়েছে, ওই মূলে আমি সবসময় একটা জায়গায় আঘাত করি, সেটা হচ্ছে এই দেশের রাজনীতি 2-3 জন শীর্ষ নেতা নেত্রীরা কন্ট্রোল করেন। তো ওনাদের ইচ্ছা অনিচ্ছা চোখের দিকে তাকিয়ে বাকি যারা ফলোয়ার্স তারা এটা ফলো করে। এটা করতে করতে এখন আমাদের ওই আচার ব্যবহারের ভিতরে ওইটা রপ্ত হয়ে গেছে। মহাত্মা গান্ধীর সামনে এক ভদ্রলোক বলতেছিলেন যে গান্ধীজি এই লোকটা প্রতিদিন আপনার সামনে আসে সত্যবাদী সাজে, আসলে সত্যবাদী না, ও শুধুই মিথ্যা কথা বলে। তো গান্ধী বলছিল যে তাকে মিথ্যা বলতে দাও, অভিনয় করতে দাও, ও সত্যবাদীর অভিনয় করতে করতে একদিন সে সত্যবাদী হয়ে যাবে। এখানে আমি আপনাকে থামিয়ে দিচ্ছি। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনার প্রশ্ন জটিল প্রশ্ন। কোন পথে চলছে বাংলাদেশ? বাংলাদেশ কি? বাংলাদেশ মানে জনগণ। জনগণের একটা অংশ যাচ্ছে কানাডায়, বিশেষ করে কানাডার বেগমগঞ্জে বা বেগম বাজারে। এটা আবার জিলুর ভাই মনে খুঁজে বের করছিলেন কোথাও থেকে। আর সেই জনগণের একটা অংশ চলছে নৌকা করে, ভাঙা নৌকা করে অন্ধকার রাত্রে মালয়েশিয়ার দিকে, মাঝে তার থাইল্যান্ডের জঙ্গলে বন্দী হয়ে যাচ্ছে, কৃতদাস হয়ে যাচ্ছে। সুতরাং বাংলাদেশ কোন দিকে যাচ্ছে একটা অজানা গন্তব্য। কারো গন্তব্য হয়ে যাচ্ছে সিডনিতে, কারো গন্তব্য হয়ে যাচ্ছে সেই দাসশ্রমে রূপান্তরিত হয়ে যাচ্ছে। একই দেশে বিভিন্ন রকমের আপনার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি পত্রিকা খুলেন একদিকে দেখবেন কি বাংলাদেশের শিক্ষার এমন উন্নতি হয়েছে, মেধার এমন বিস্ফোরণ ঘটেছে যেটা মানব সভ্যতার ইতিহাসে মেধার GPA 5-এর রেজাল্ট দিয়ে বোঝা যায় যে এরকম হঠাৎ করে মেধার এই বিস্ফোরণ কোনো কালে হয়নি। অ্যারিস্টটলের আমলে হয়তো হয়ে থাকতে পারে, কিন্তু তারপরে এই 2000 বছরে হয়নি, কিন্তু হয়ে গেছে হঠাৎ করে আমাদের এই আমলে। আপনি যদি দেখেন পক্ষান্তরে, আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব বললেন যে আমার এখানে 90% এই বিস্ফোরিত মেধা নিয়ে যারা আসছে তারা ন্যূনতম মার্কও তারা পাচ্ছেন না। এই কেন? আবার যদি দেখেন গণতন্ত্রের অভিযাত্রা, কালকে আমরা দেখলাম যে বাংলাদেশের 2 জন সাংসদ তারা 2টি প্রতিষ্ঠানের প্রধান হয়েছেন। তাদেরকে আমি ব্যক্তিগতভাবে গত বুধবারে দেখলাম। হ্যাঁ, আমরা
আমি অভিনন্দন জানাই। এবং প্রধানমন্ত্রীর ভাষায় বাংলাদেশ গণতন্ত্রের বিশ্ব জয় করেছে। এই দুইজনই ব্যক্তিগতভাবে অত্যন্ত যোগ্য ব্যক্তি। তারা যেমন সাবের হোসেন চৌধুরী সাহেব আইপিইউ ইন্টার পার্লামেন্ট ইউনিয়নের উনি প্রেসিডেন্ট হয়েছেন। সাউথ এশিয়ার মধ্যে উনি দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি। নাজমা হেফতুল্লাহ ছিলেন। আবার আমাদের শিরিন শারমিন চৌধুরী, উনি কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চেয়ারপারসন হয়েছেন। এর আগে আপনার পশ্চিমবাংলার ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসোসিয়েশনের অ্যাসেম্বলির হাসমত হালিম সাহেবও হয়েছেন। সুতরাং বাঙালিদের মধ্যে উনি দ্বিতীয় হয়েছেন। উই আর প্রাউড অফ হার। এখানে আমার একটা প্রশ্ন, এখানে কোনো ব্যক্তিকে তো দেওয়ার কিছু নাই। ব্যক্তি ইমেজ আমাদের এই দুইজনকে অভিনন্দন জানাই, তারা অত্যন্ত শ্রদ্ধা, আমরা সবাই শ্রদ্ধা করি দল মত নির্বিশেষে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু গণতন্ত্রের যদি বলেন যে বিজয় হয়েছে, আমাদের দেশের প্রেক্ষাপটের গণতন্ত্র দিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম বিশ্বকে জয় করেছে না, আমি এখানে যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম যে যেমন ধরুন শিরিন শারমিন চৌধুরী, উনি বিরাট একটা বিজয়, যা কিছুই বলেন, ব্যক্তিগত বিজয় বলেন, কান্ট্রি বিজয়, কিন্তু এখানে বিজয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য উনার কোনোদিন একটা ভোট পেতে হয়নি। বাংলাদেশের কোনো একটা ভোটার ওনাকে ভোট দেননি, সেই সুযোগ হয়নি। এখন ডক্টর চৌধুরী আপনি এটি বলছেন, কিন্তু সরকারের পক্ষে যারা আছেন তারা তো বলছেন গোটা পৃথিবীটাকে স্বীকৃতি দিয়েছে, এটাকে স্বীকৃতি দিয়েছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই দুটো জায়গায় বাংলাদেশের দুজন নির্বাচিত হয়েছেন। এটাই স্বীকৃতির একমাত্র ক্রাইটেরিয়ান। এইখানে বাঙালিরা, আমাদের দেশের এই নেতারা নেত্রীরা, তারা আমাদের এই ধন্যতাটাকে ফুটিয়ে তুলছেন। জনগণ কিভাবে, আমি বলি, আমি থাকি বনানীতে, সেইখানে 5ই জানুয়ারির ইলেকশনে কয়েকজনে ভোট দিয়েছে আপনি যদি দেখুন, আমার মনে হয় সেখানে 1% বনানী গুলশান বাড়িধারা এলাকায় যে এমপি সাহেব আবুল কালাম আজাদ নামে এক ভদ্রলোক, উনি এমপি হয়েছেন, উনি কারোর কাছে ভোট চানও নাই, আমরা কাউকে ওনাকে ভোট দেয়ও নাই, অথচ উনি আমাদের জনপ্রতিনিধি। এবং আপনি জিজ্ঞেস করেন যারা বনানীর গুলশান বাড়িধারা এরিয়ার ভোটার যারা এখানে আছেন, তারা এই আবুল কালাম আজাদ সাহেবকে কোনোদিন দেখেছেন কিনা? উনি মাঝে মাঝে আমরা দেখেছি, উনি মেকানিজম করেছিল না বিএনপির সমান্তরাল, ওই যে রাজনৈতিক অবজারভার, আপনি ওখানে খেয়াল করছেন, সাধারণ একজন লোক কাউকে চেনেন, উনি কিছু ঈদ উপলক্ষে জিয়াউর রহমানের একটা ছবি দিয়ে উনি টানায় রাখেন। অথচ আমাকে বলতে হবে যে উনি আমার আমার নির্বাচিত জনপ্রতিনিধি। এ ধরনের একটা ফার্সিক্যাল জিনিসকে যারা এস্টাবলিশ করতে চায় তার ভবিষ্যৎ ভালো হয় না। যেটা হয়েছে কি, যে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটাকে কিন্তু অনেকটা মিনিংফুল করা যেত। বিএনপি আসে নাই বলে নির্বাচন হবে না এমন কোনো কথা নাই, কিন্তু আরও পার্টি ছিল, আরও লোকজন ছিল, কিন্তু সেইখানে যে মেকানিজম করা হয়েছে এভরিবডি নোজ। যদি যেই মেকানিজম না হতো তাহলে দেখা যেত কি একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, হতো হয়তো সেখানে হয়তো জনগণের প্রতিনিধিরা অ্যাকচুয়ালি নির্বাচিত হতে পারতেন। বিএনপি যদি ক্লেম করে যে আমরা আমাদের আন্দোলনে সাকসেসফুল, কারণ আমাদের কথায় ডাক দিয়ে 154টা নির্বাচনী এলাকায়